নমস্কার, ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। ওবিসি সংক্রান্ত মামলায় গত কয়েক বছর ধরে আমাদের এই রাজ্যে যথেষ্ট আলোড়ন ফেলেছে। অমল চন্দ্র দাস বা পুরবী দাসরা এখন বহুল প্রচারিত নাম। তাই এরা ক্যালকাটা হাইকোর্টে মামলা করেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার অযথা তার নিজের জুরিসডিকশন খাটিয়ে ওবিসি লিস্টে বিভিন্ন জনগোষ্ঠীর নাম তুলেছে, যেটা অ্যাকচুয়ালি করার কথা ব্যাকওয়ার্ড কমিশনের। এই সংক্রান্ত একটি দীর্ঘ মামলার পর সেখানে 22/5/2024 ডিভিশন বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট জাস্টিস রাজশেখর মান্থা ও তপব্রত চক্রবর্তীর বেঞ্চ কয়েকটি রায় দেন। এতে বেশ কিছু জনগোষ্ঠীকে যে রিজার্ভেশনের আওতায় নিয়ে আসা হয়েছিল সেই সংক্রান্ত আদেশনামাগুলো বাতিল করা হয় এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে এ ব্যাপারে বিশেষ কিছু করণীয় নেই, যা করার সেটা কমিশনকেই করতে হবে, এই সংক্রান্ত তারা একটি নির্দেশ দেন। এই নির্দেশ এবং 2010-এর আগে যারা অলরেডি চাকরিতে ঢুকে গেছেন বা যাদেরকে এই ওবিসি লিস্টে ঢোকানো হয়েছিল তাদেরকে কিন্তু কোনো রকম স্পর্শ করা হয়নি এই অর্ডারে। যাই হোক, এই অর্ডারের এগেনস্টে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেন এবং জনৈক অবনী কুমার ঘোষও একটি এসএলপি দাখিল করেন। ঘটনা হলো এই যে অবনী কুমার ঘোষের যে মামলাটি সেটি অ্যাডমিশন স্টেজে খারিজ হয়ে গেছে এবং সেখানে সুপ্রিম কোর্ট এই পর্যবেক্ষণ দিয়েছে যে তারা ক্যালকাটা হাইকোর্টের রায়ে কোনো রকম ইন্টারফেয়ার করার কারণ দেখতে পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ সরকার যে এসএলপিটি দাখিল করেছিলেন সেই এসএলপির এখনও পর্যন্ত নিষ্পত্তি না হলেও যেহেতু অবনী কুমার ঘোষের যে কেসে সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্টের রায়ের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন, অতএব সেটা থেকেই তারা বুঝতে পারেন এবং এই হাইকোর্টের রায়ের অর্ডারকে রূপায়িত করার জন্য সচেষ্ট হন। কিন্তু সচেষ্টার গোড়াতেই কিন্তু আবার মামলা করেছেন সেই অমলচন্দ্র দাস এবং পুরবী দাসেরা। এবং এই মামলায় মামলাকারীর অন্যতম প্রধান আইনজীবী হচ্ছেন সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করেছিলাম এই মামলার ব্যাপারে বিস্তৃত জানতে এবং আদালত কক্ষে কি কথাবার্তা হলো এবং কোনো বিশেষ পর্যবেক্ষণ হলো কিনা সেটা জানার জন্যে। আসুন শুনে নেওয়া যাক সুদীপ্ত দাশগুপ্ত কি বলছেন। হ্যাঁ, বলুন। নমস্কার সুদীপ্ত বাবু, ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, বলুন। আচ্ছা, এই যে ওবিসি সংক্রান্ত এখন যে মামলাটি কলকাতা হাইকোর্টে চলছে, তা সেই ব্যাপারে একটুখানি জানতে চাই যে যিনি মামলা করেছেন তিনি তো অরিজিনাল মামলাও তো তিনিই করেছিলেন। তা এখন তো অরিজিনাল যে মামলার রায়টা রূপায়ণের জন্যই তো এখন পশ্চিমবঙ্গ সরকার যখন কিছু ব্যবস্থা নিচ্ছেন তখন মামলাকারী অমল চন্দ্র দাস আবার মামলা করেছেন এবং আপনি সেই মামলায় অন্যতম প্রধান আইনজীবী। ব্যাপারটা একটু বুঝে বলবেন যে কেন, কি কারণে এই মামলা এবং তার কি চর্চা? দেখুন, প্রথমবার যে মামলা করা হয়েছিল সেই মামলায় কিছু নির্দিষ্ট অভিযোগ ছিল যে কিরম ভাবে কোনো পার্টিকুলার জনজাতিকে ওবিসি বলা হবে বা ওবিসির পরে মোর ওবিসি বলা হবে, তার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে করা হয়নি, সেই বিষয়ে মামলা করা হয়েছিল। এবং আপনারা জানেন 2024 সালে মহামান্য আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে যাদের নথিভুক্ত করা হয়েছে ওবিসি এ, ওবিসি বি,
পুরোটাই বাতিল, সঠিক প্রক্রিয়া মেনে সঠিক নিয়ম মেনে করা হয়নি, এবং যে ওবিসি তালিকা ছিল সেই ওবিসি তালিকাও খারিজ হয়েছে। এবং হাইকোর্ট ডিরেকশন দিয়েছে যে সঠিক আইন মেনে, যা সুপ্রিম কোর্টের রায়ের 9 জাজেস বেঞ্চের রায় মেনে সেই মর্মে নতুন তালিকা করতে হবে। এইবার এখন যেটা করেছে সেখানেও দেখা গেছে যে হাইকোর্টের যে রায় দিয়েছিল সেই রায় মেনে করেনি, সেই রায়ের যে বলে দিয়েছিল কিরম ভাবে কি কি আইন মানতে হবে, কি করতে হবে, সেটা মেনে করেনি। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে 9 জাজেস কনস্টিটিউশন বেঞ্চ ইন্দ্রসায়ন, সেইটা মেনে করেনি। আমি আপনাকে দেখুন আইনের কচকচিতে কি হয়েছে, কনস্টিটিউশনাল প্রভিশন, সেই দিকে না গিয়ে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নিয়ম হলো ওবিসি যখন কাউকে বলা হবে পিছিয়ে পড়া জনজাতি, একটা জনগোষ্ঠীকে যে এরা পিছিয়ে পড়া জনজাতি, তার জন্য সেটাকে ডিটারমাইন করার জন্য সুপ্রিম কোর্ট বলেছে এন্টায়ার পপুলেশনের উপর সার্ভে করতে হবে, সার্ভে করে ঠিক করতে হবে যে এর মধ্যে কারা পিছিয়ে পড়েছে। সেইটা ঠিক করার পর পিছিয়ে পড়াদের মধ্যে আরো বেশি পিছিয়ে পড়া কারা সেটা ঠিক করতে পারে, কিন্তু সেটা করতে হবে এন্টায়ার পপুলেশনের উপর। তাই জন্যই দেখবেন 1993 সালে পশ্চিমবঙ্গে যখন প্রথম এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট প্রণয়ন হলো, সেই 93 সাল থেকে 2009 অব্দি 16 বছরে 66টা জনজাতিকে বলা হলো ওবিসি। এবং অনেকে বলতে পারে 16 বছরের মধ্যে 66টা কেন, 16 বছরে 66? তার কারণ হচ্ছে যে পুরো পপুলেশনের ওপর যদি সার্ভে করতে হয়, সঠিক আইন মেনে করতে হয়, তাহলে এই সময়টাই লাগবে। এবং এটা সঠিকভাবে করা হয়েছে বলেই কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে 66টা সঠিক হয়েছে, ভ্যালিড। 16 বছরে 66টা, তারপর দেখা গেল এই রিসেন্টলি যেটা করেছে 15 দিনে 76টা জনজাতিকে বলে দিল আদার ব্যাকওয়ার্ড ক্লাস। যেটা 16 বছরে 66টা হলো, সেটা 15 দিনে 76টা। তাতেই বোঝা যায় যে কিরকম সার্ভে হয়েছে, কি আইন মানা হয়েছে। আর এটা কমিশন মামলায় তাদের এফিডেভিটে বলে দিয়েছে পুরো সার্ভে করার মতো ইনফ্রাস্ট্রাকচারই তাদের নেই। এতেই বোঝা যাচ্ছে যে কোনো আইন মেনে করা হয়নি, প্রকৃত যারা পিছিয়ে পড়া তাদেরকে ইনক্লুড করা হয়নি, ইচ্ছে মতন যা করে কোনো আইন না মেনে একটা ওবিসির তালিকা তৈরি করে দিয়েছে। বোঝা গেল। 16 এবং 17 জুন পরপর দুদিন তো এই মামলার শুনানি হয়েছে জাস্টিস রাজশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তা সেখানে 16 জুনের যে অর্ডারটা দেখছিলাম তাতে লেখা রয়েছে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার নিজের জেলার এসডিও বিডিওদের তো বটেই, অন্যান্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকেও সার্ভে প্ল্যান জানিয়ে দিয়েছেন। তাকে কি এ ব্যাপারে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে? না না না, দেখুন সেটা রাজ্য সরকারের বেসিসে একটা সার্ভে করেছে, যেই সার্ভেটাতে আমরা বলছি যে সার্ভেটা ভুল সার্ভে হয়েছে, এটা সঠিক সার্ভেই হয়নি, এবং যে নিয়ম মেনে সার্ভে করা উচিত ছিল সেই সার্ভেটাই হয়নি। আচ্ছা। আর এখানে আরেকটা বড় বিষয় হলো যে এই অর্ডার গুলো পাস করা উচিত ছিল 2000, যখন একটা আইন এসে যায় তখন এই আইনের ভিত্তিতে কাজ করতে হয়, কোনো এক্সিকিউটিভ অর্ডারে কাজ করা যায় না। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে 2012 আইন থাকা সত্ত্বেও সেই আইনকে মেনে করতে বলেছিল ডিভিশন বেঞ্চ, সেই আইনকে ব্যবহার না করে গভর্নমেন্ট নিজস্ব এক্সিকিউটিভ অর্ডারে এই কাজগুলো করে দিয়েছে, সেটা যেটা আমরা বলছি বেআইনি। আচ্ছা, যে অভিযোগটা যেটা করা হচ্ছে যে 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 কারণে মামলা হয়েছিল অরিজিনাল যে মামলা, সেই একই কারণটা রিপিটেড হয়েছে এই ইমপ্লিমেন্টেশনের মামলাতে, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? না না, এইটা কিন্তু একদমই ইমপ্লিমেন্টেশনের মামলা না। এই মামলাগুলো হয়েছিল রায় দেওয়ার পরে, যে এই যে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রেখেছে, অ্যাপয়েন্টমেন্ট শুরু করতে হবে। যে 66টা কমিউনিটি এখনো ওবিসি হিসেবে আছে তাদের ওপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট শুরু করতে হবে। এই মামলা চলাকালীনই এরা এই সার্ভে করে দেয়, করে নোটিফিকেশন করে, সেই নোটিফিকেশনটাও তখন আমরা চ্যালেঞ্জ করি যে এই নোটিফিকেশনটা আইন মেনে করা হয়নি, জাজমেন্টের যে ডিরেকশন সেই ডিরেকশনের বিরুদ্ধে গিয়ে কাজ করা হয়েছে বলে আমরা এটা অভিযোগ জানাই, যার ভিত্তিতে এই স্টে অর্ডার আছে। আচ্ছা, এই যে জনস্বার্থ মামলা যেটা হলো,
এই জনস্বার্থ মামলায় মানে কি কি আবেদন বা প্রেয়ার জানানো হয়েছে? নোটিফিকেশন গুলো বাতিল করতে হবে, সঠিক আইন মেনে নির্ধারণ করতে হবে কারা ওবিসি কারা ওবিসি বি। আর এই যে 66টা যেটা কমিউনিটি যেটা 2010-এর আগে ওবিসি হিসেবে নথিভুক্ত আছে, তাদের ভিত্তিতে তাদের বেসিসে এই নতুন নিয়োগ অ্যাডমিশন সব শুরু করতে হবে। এই মামলার রায় যাই হোক না কেন, ধাপে ধাপে তো সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যেতে পারে, এসএলপি টেসএলপি এ সমস্ত হতে পারে। এতটা সময় যদি লাগে তাহলে তো অনেক ক্ষেত্রেই তো এগুলো বাধাবিঘ্ন সৃষ্টি করবে, তাই না? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, লাইনটা বোধহয় কেটে গিয়েছিল। হ্যাঁ বলছি হ্যাঁ। যে এই মামলায় রায় যাই হোক না কেন, বিভিন্ন স্টেজ পেরিয়ে ফাইনালিটি অর্জন করতে তো অনেকটা সময় লাগবে। সেই সময়তে তো বিভিন্ন ক্ষেত্রে একটা কাজের ডিসলোকেশন হয়ে যাবে, যেমন অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, তাই না? একদমই না, একদমই না। কারণ 2010-এর আগেও পশ্চিমবঙ্গে 66টা কমিউনিটিকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছিল। হাইকোর্ট সেই অর্ডারই দিয়েছে যে ওই 66টি ক্লাস যাদের ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছিল, তাদের ভিত্তিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের বেসিসে যেরকম অ্যাপয়েন্টমেন্ট আর হওয়ার অ্যাপয়েন্টমেন্ট আর হবে, আর যেরকম অ্যাডমিশন হওয়ার অ্যাডমিশন হবে। আর এবার সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে তারা করবে, আর সরকার যদি আটকে রাখতে চায় আটকে রাখবে। কোর্টের কোনো বাধা নেই, ও, আইনগত কোনো বাধা নেই। ঠিক আছে। আচ্ছা, অবনী কুমার ঘোষের মামলার তো সঙ্গে সঙ্গে ডিসমিসাল হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের করা যে মামলা, সেটার এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বেরোয়নি। তাহলে হঠাৎ এই মামলাটা ফাইনালিটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি করে হলো? কোন মামলাটার ফাইনালিটি হলো? মানে আমি বলছি যে পশ্চিমবঙ্গ সরকার তো একটা এসএলপি ফাইল করেছেন, সেটার কি সেটা ফাইনালিটি? পেন্ডিং আছে, সেটা এখনো হ্যাঁ, পেন্ডিং আছে সেটাই বলছি। সুপ্রিম তাহলে কোর্ট। তাহলে ইমপ্লিমেন্টেশনের জায়গাতে যে যাচ্ছেন, সেটা যে কিসের ভিত্তিতে তারা কি মেনে এটা কোনো, নিচ্ছেন? তারা সুপ্রিম কোর্টে বলেছে যে তারা হাইকোর্টের জাজমেন্ট মেনে নিচ্ছে, এবং মেনে নিচ্ছে বলেই তারা নতুন সার্ভে করেছে। সেই নতুন সার্ভেটা যে হাইকোর্টের জাজমেন্ট মেনে করা উচিত ছিল সেটা দেওয়ার তারা ভুল করেছে, বা ইচ্ছাকৃত ভুল করেছে, যেটাই হোক। আচ্ছা, এই 6 জুনের 18 নম্বর প্যারাতে বলা আছে, দি মেইনটেনেবিলিটি অফ দি রিট পিটিশন ইজ কেপ্ট ওপেন অন অল কাউন্টস। তার মানে কি এই মামলাটা এখনো পর্যন্ত এই ডিভিশন বেঞ্চের কাছে পুরোপুরিভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি? না, এই কথার অর্থ হলো যে তারা বলেছে মামলা, যে মামলাকারী সেই মামলা করার অধিকার নেই। সেই জন্য ডিভিশন বেঞ্চ বলেছে এই মামলা কারীর যদি মামলার অধিকার আছে কি নেই সেই বিষয়ে শুনানি এখনো বাকি আছে, সেই শুনানি শুনবে, ওকে। এটাই বলেছে। আমার আমার শেষ প্রশ্ন, এই যে ধরুন এসএসসি মামলাতে, এসএসসির যে নতুন রিক্রুটমেন্ট যেটা হবে, বা যার জন্য পরীক্ষার নোটিফিকেশন হয়ে গেছে, তাতে এই ওবিসি সংক্রান্ত ব্যাপারটার কি কোনো প্রভাব ফেলবে? দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল তারাই বসতে পারবে। সেই নিয়মে যদি করে, যদিও সরকার সেটা মানছেন না, তার জন্য কন্টেম্পও করা হয়েছে। যদি মেনে করে তাহলে 2016-তে যেসব ওবিসিরা পরীক্ষায় বসতে পেরেছিলেন ওবিসি সার্টিফিকেটের ব্যবহার করে, তাদের কোনো অসুবিধা হবে না। এটা একদম, এটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বলে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেটা মানছে না। তারা নতুন ক্যান্ডিডেটদেরও বসাচ্ছে, এবং নতুন ক্যান্ডিডেটরা তাহলে তাই জন্য কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারবে না। আমার ওয়ান লাস্ট কোশ্চেন, রিয়েলি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এখন যারা 11-12 পরীক্ষায় পাশ করে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিভিন্ন কোর্সের জন্য অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছেন, তাদের ক্ষেত্রে এই মামলাটার কি প্রভাব পড়বে? তাদের ক্ষেত্রে এই মামলার কিছুই প্রভাব পড়বে না, কারণ যারা 66টি কমিউনিটি যেগুলোকে ওবিসি বলে নথিভুক্ত করা আছে, তারা যদি সেই কমিউনিটির মধ্যে পড়ে তাহলে তারা তার বেনিফিট পাবে, ওবিসির বেনিফিট পাবে। আর যদি না পড়ে তাহলে তারা পাবে না। কিন্তু এখন তো তাদের অ্যাডমিশন প্রসেস তো বোধহয় শুরু হয়নি, সেটাই তো। সেটাই তো, শুরু তো করতে হবে, কারণ হাইকোর্ট তো বলে দিয়েছে শুরু করতে ওই 66টা ক্লাসের ভিত্তিতে। আপনাকে অশেষ ধন্যবাদ এতটা ধন্যবাদ। ইনফরমেশন দেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ।